বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী উনার কথাকে আমরা গুরুত্ব দেই না। আমাদের পশ্চিমবাংলায় জল ধরা গোখরে এইসবকে আমরা পিটিয়ে শেষ করে দিই। আমরা যেখানে দেখি মাথাটা কুচলে দিই। চ্যালেঞ্জ করছি সুকান্ত মজুমদারকে যে তৃণমূল কংগ্রেস 200-র নিচে যদি সিট পায় তাহলে রাজনৈতিকভাবে আমি নিশ্চিতভাবে বিশ্রাম নেব। আমি সুকান্ত মজুমদার কাছে চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক যে উনার যে টোটাল ইতিহাস যদি তুলে ধরা হয়, এই মুহূর্তে সারা ভারতবর্ষে শ্রেষ্ঠ নেত্রী হিসেবে গণনা হবেন। আর মিঠুন চক্রবর্তীর কোনো অওকাতই হয় না সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এইসব কুৎসিত কথা হবে। একজন ধর্ম নিরপেক্ষ বলতে এদের কাছে কিছু নেই। আমরা এখনো পর্যন্ত আমরা 1% মানুষও কেন্দ্র সরকারে কোনো চাকরি পাইনি। সারা ভারতবর্ষের 2026 সালে পরিবর্তন হবে। পরিবর্তনটা কি? বিজেপিকে 70 থেকে 50-এর নিচে নেমে আসবে এই পরিবর্তন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ আমরা সকলেই জানি, আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এসে পড়েছে। গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে গ্যাসের সংকট, এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনীতির পারদ খুবই চড়ছে এবং তার মাঝেই আজ ব্রিগেডের সভা করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি আমরা যেমনটা জানি, যতটা প্রবল সম্ভাবনা রয়েছে যে এই সোমবার অর্থাৎ 16 তারিখে নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। তো সব মিলিয়ে এখন পূর্ব মেদিনীপুর জেলার রাজ্য রাজনীতির পারদ কতটা চড়ছে, আজ সেই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365 এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আইএনটিটিইউসি রাজ্য সম্পাদক আমির সোহেল। নমস্কার দাদা, সময় 365 পর্বে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা দাদা, এখন যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কেন্দ্র সরকারের কড়া নির্দেশ যে গ্রামাঞ্চলে 45 দিন মধ্যে বুকিং করা যাবে এবং শহরাঞ্চলে সেই ব্যবধানটা 25 দিন। এই ব্যবধানটা কেন, মানে এই ব্যবধান নিয়ে কি বলবেন, আর এতে সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব পড়ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি যখন কেন্দ্রে ক্ষমতায় এসেছিল তখন 2014 সালে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের পাশে দাঁড়াবে, দ্রব্যমূল্য যে বৃদ্ধি সেটাকে কমাবে। ওই ভারতীয় জনতা পার্টি 2014 সালের আগে যখন গ্যাসের দাম 450 টাকা করেছিল তখন সিলিন্ডার নিয়ে রাস্তায় নেমেছিল। আজকে গ্যাসের দাম 1100 টাকা করে হয়েছে। আজকে এই ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বছরে 2 কোটি বেকারদেরকে চাকরি দেবে, ভারতবর্ষের প্রতিটা নাগরিকদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে এবং নারীদের সুরক্ষার কথা বলেছিল। আজকে যতগুলো প্রতিশ্রুতি করেছিল সেই প্রতিশ্রুতিগুলো কোনোভাবেই ফলস্বরূপ হয়নি। আজকে আমরা দেখছি কি, আজকে আমরা দেখছি দিল্লির মতো জায়গায় যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বসবাস করেন, যেখান থেকে সারা ভারতবর্ষকে পরিচালনা করা হয়, একটা সার্ভের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন দিল্লি থেকে 15 জন মানুষ গায়েব হয়ে যাচ্ছে, তার মধ্যে 8 জন হচ্ছে মহিলা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি কি, আজকে গ্যাসের দাম যে দাম ছিল তার থেকে 60 টাকা বেড়ে গেল এবং আজকে সারা ভারতবর্ষে বড় বড় রেস্তোরাঁ, হোটেল এগুলো বন্ধ হতে চলেছে। এবং আজকে আমরা গ্রাম বাংলায় তবুও আমরা দেখতে পাচ্ছি কি যে এখনো পর্যন্ত কাঠের উনুনে রান্না হয়, কিন্তু শহরে যারা থাকেন যে সকল মানুষেরা, তাদের কি সমস্যা হয়েছে। আজকে প্রথমে আমরা দেখলাম কি, নোটবন্দি করে আমাদেরকে লাইনে দাঁড় করানো হলো। তারপরে আমরা দেখলাম কি, আমাদেরকে আমরা যখন করোনার পিরিয়ডে যখন আমরা করোনার মতো একটা ভাইরাসের সঙ্গে আমরা গোটা ভারতবর্ষ, গোটা মানুষ সমাজ লড়ছে, তখন আমরা দেখছি কি ভারতের প্রধানমন্ত্রী বিজেপির নেতারা কি বলছেন যে বিল্ডিংয়ে উঠে থালা বাজাও। তো এই ধর্ম নিরপেক্ষ বলতে এদের কাছে কিছু নেই। আমাদের এরা সর্বক্ষণ জাতি ধর্মের মধ্যে ধর্মের নামে উস্কানি দিয়ে, ধর্মের বিভেদ করিয়ে, হিন্দু মুসলিমের বিভেদ করিয়ে এদের নিজের ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করে। এরা যে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও ফলস্বরূপ হয়নি। বছরে 2 কোটি চাকরি তো দূরের কথা,
আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে আমরা এখনো পর্যন্ত আমরা 1% মানুষও কেন্দ্র সরকারে কোনো চাকরি পাইনি। সারা ভারতবর্ষের মানুষ কেউ যদি বলে দিতে পারেন যে তার অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি 15 লক্ষ টাকা দিয়েছেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এখনো পর্যন্ত ভারতবর্ষের কোনো মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢোকেনি। আজকে বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহিলাদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরই এই পশ্চিম বাংলাকে নারী সুরক্ষার জন্য স্বীকৃতি দিচ্ছে যে ভারতবর্ষের মধ্যে নারী সুরক্ষার দিক থেকে আমাদের পশ্চিম বাংলা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে আমরা যারা আজকে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছি, আমরা আমরা ভারতীয় জনতা পার্টির ইতিহাসটা খুলে দেখি। ভারতীয় জনতা পার্টির যে হিস্ট্রি, যে তাদের যে কালচারটা আমরা যদি তুলে দেখি, তাহলে তারা উন্নয়নের কোনোদিন কোনো কথা বলে না। তারা কখনো জনমানুষের কথা ভাবে না। তারা শুধুমাত্র ধর্মের নামে বিভেদ করে নিজের রাজনীতি স্বার্থ চরিতার্থ করার কথা বলে। তো ওরা ওদের কাজ করবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় এইভাবে পিছন দরজা দিয়ে ঢোকা যাবে না। এই বাংলা সাংস্কৃতিক প্রিয় বাংলা। এই বাংলায় এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন, এই বাংলায় ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছেন, এই বাংলায় বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছেন, এই বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন। তাই বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে পিছন দরজা দিয়ে ঢুকলেও, ধর্মের নামে ভোট নিলেও কিন্তু পশ্চিম বাংলায় এটা সম্ভব নয়। কারণ পশ্চিম বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ। পশ্চিম বাংলার মানুষ, এখানে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের ধর্মের প্রতি এখানকার মানুষ আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। স্বামী বিবেকানন্দ মত ও পথকে অনুসরণ করে চলে এই পশ্চিম বাংলার মানুষ। তাই এখানে ধর্মের নামে আমাদেরকে বিভেদ করে নিজের ভোট ব্যাংকে বাড়ানো যাবে না। আচ্ছা দাদা, এখন যখন বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, সেখানে ব্রিগেডের সভা করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ব্রিগেডের সভা থেকে তিনি বললেন যে ব্রিগেডের ভিড় ঐতিহাসিক, এই নির্মম সরকারের অন্ত হবে। ইনি কি বললেন? দেখুন, আমার রাজনৈতিক জীবনে আমি আজকে আমার বাবা মাকেও জিজ্ঞেস করছিলাম যে বিগত যত সরকার এসছে, বিগত যত পার্টি এসছে ব্রিগেডে সভা করেছে, কেউ কোনো পার্টি চেয়ার দিয়ে কখনো শুনেছেন যে ব্রিগেডে চেয়ার দিয়ে মানে জনমানুষ বাড়াতে হচ্ছে? একটা সাইটে ভরিয়েছে একটা কোনায়, তাও আবার চেয়ার দিয়ে। আমরা তো ছবিটা দেখছি। আর এই ব্রিগেডে যে প্রোগ্রাম করছে সেটা বলছে নাকি পরিবর্তন। হ্যাঁ, নিশ্চিত বাংলায় পরিবর্তন হবে। বাংলায় 2026 সালে পরিবর্তন হবে। পরিবর্তনটা কি? বিজেপির যে সারা ভারতবর্ষে যেভাবে ধর্মের নামে ভোটটা নিচ্ছে, সেই যে অহংকার, সেই অহংকারকে ভাঙবে বাংলার মানুষ। বাংলার মানুষ বিজেপিকে 70 থেকে 50-এর নিচে নেমে আসবে। এই পরিবর্তনটা এই 26 সালে সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে যে ভারতীয় জনতা পার্টির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে পিছন দরজা দিয়ে ঢুকলেও বাংলায় কিন্তু পিছন দরজা দিয়ে ঢুকতে পারবে না। এখানে পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 4বারের আবার মুখ্যমন্ত্রী হবে। ভারতীয় জনতা পার্টি তার সিট 70 থেকে কমবে, 50-এর নিচে যাবে। এবং ভারতীয় জনতা পার্টিকে মানুষ, এই আমাদের মা বোনেরা বাড়িতে বাড়িতে ভোট চাইতে গেলে তাদের মুখে কালি মাখবে। আপনারা দেখবেন এই পরিবর্তনগুলো হবে। কারণ মা বোনেরা রেডি হয়ে আছেন। গ্যাস প্রথমে দিয়ে তারপরে 1000 টাকা করে গ্যাস বাড়িয়ে দিল, আবার 60 টাকা করে গ্যাস বাড়িয়ে দিল। মানে আমরা সেই একটা কথাই বলি না, প্রথমে আমরা ফ্রিতে দিয়ে দিলাম, তখন তারপরে ইংরেজরা যেরকম করতো, প্রথমে আমরা এই একটা জমি চাষ করতে দিয়ে দিলাম, সেই জমিকে পরবর্তীকালে আমরা সেই মানুষটাকে আমরা গোলাম বানিয়ে দিলাম। এটা সেই ইংরেজদের স্ট্র্যাটেজিতে ভারতীয় জনতা পার্টি হাঁটছে, আমাদেরকে গোলাম বানানোর একটা চেষ্টা করাচ্ছে। কিন্তু এই কৃতদাস প্রথা এটা চলবে না। এই অহংকার বাংলার মানুষ ভেঙে দেবে। 2026-এ আপনারা ভোট ডিক্লেয়ার হওয়ার পরে, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে ওরা তো ভারতীয় জনতা পার্টি তো প্রার্থী খুঁজে পাচ্ছে না।
ভারতীয় জনতা পার্টি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের হয়ে লড়াই করছেন, মানুষের হয়ে কথা বলছেন, এসআইআর করে ভারতীয় জনতা পার্টি বুঝতে পেরেছে যে এসআইআর করে এই বাংলায় তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। এই পশ্চিম বাংলায় তেমন একটা সুবিধা লাভ করতে পারিনি। এই পশ্চিম বাংলায় মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে নিয়েছেন। তাই এই জন্য ওরা এখন এখন সকলে হতাশায় ভুগছে। আপনি দেখবেন এই ২৬ সালে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাস বা জুন মাসে শপথ নেবেন, আমি বলবো বিগত বারে ২১৩টা সিট এসেছিল, একটা হলেও বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আচ্ছা, রাজ্যের মন্ত্রী বা তৃণমূল নেত্রী শশী পাজা, তার বাড়িতে কিন্তু হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে যে ব্রিগেডে যাওয়ার সময় তার বাড়িতে হামলা চালানো হয়। এই নিয়ে কি বলবেন? দেখুন, এর আগে তৃণমূল কংগ্রেসও ব্রিগেডে সভা করেছে, তৃণমূল কংগ্রেসও সভা সমিতি করে। কোথাও কোনো ভারতীয় জনতা পার্টি মনে করলে কারুর বাড়িতে ধূলিসাৎ করা যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস পার্টিটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে। ওনার নিষ্ঠা, ওনার দেখানো পথে ওরা আমরা চলি। তো আমরা এই দল শান্তিপ্রিয় দল। আমরা আপনারা দেখেছেন হয়তো গতকাল রাষ্ট্রপতি রাজ্যপাল শপথ নিয়েছেন। সেখানে বিমান বন্দ্যোপাধ্যায়, উনি একজন সিপিএম পার্টির নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় উনি পিছনে বসছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উনি হাত ধরে সামনে নিয়ে এসে পাশে বসালেন। এটাই হচ্ছে সৌজন্যতা। আমাদেরকে সৌজন্যতার রাজনীতি করতে হবে। আমরা এই 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 ভারতীয় জনতা পার্টি এরা সন্ত্রাসের রাজনীতি করে, কোথাও বোম মেরে কারুর বাড়ি উড়িয়ে দেওয়া, কারুর ঘর ভেঙে দেওয়া, কাউকে কাউকে আপনারা মহিলাদেরকে অসম্মান করা, এটা ভারতীয় জনতা পার্টির কালচার। আমাদের মন্ত্রী শশী পাজা, ওনার বাড়িতে এরা হামলা চালিয়েছে। নিশ্চিতভাবে পুলিশ তার তদন্ত করবে, আইনত তার ব্যবস্থা হবে। এর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টিকে ধিক্কার জানাচ্ছি। নিশ্চিতভাবে আইনত ব্যবস্থা নেবে, কিন্তু এগুলো করে কিছু লাভ করতে পারবে না। যতই বাংলাকে হামলা করবে, বাংলা তত বেশি জিতবে। আপনি আপনার বক্তব্যে বললেন যে পূর্বের তুলনায় আরো বেশি আসনে তৃণমূল জিতবে, কিন্তু শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন যে তৃণমূল যে আসন সংখ্যা হবে তা 2 ডিজিটের বেশি হবে না। সে বিষয়ে কি বলবেন? দেখুন, ২০২১ সালের প্রথমে আগে বিগত দিনে ২০২১ সালের আগে শুভেন্দু অধিকারী অমিত শাহ নরেন্দ্র মোদীর পা ধরে যাওয়ার আগে ও তো এই তৃণমূল কংগ্রেসে ছিল। তো ২০ সালের পর থেকেই ও আমরা বুঝতে পেরেছিলাম এ দলে থাকবে না। তো আমরা নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গায় দিদি তার উপরে আস্থা রেখে তাকে তার দিক থেকেই দেখতেন। তো আমরা এই তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মী হিসেবে দিদি যাকে নেতা বানিয়ে দিয়েছিলেন আমরা ওকে মেনে চলতাম। তো আমরা বুঝতে পেরেছিলাম এ দলে এ থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চুরি ডাকাতি ধরে নিয়েছিলেন। তো নিশ্চিতভাবে এখানে সবাই যাদেরকে লিডারদের ও ডেকে কথা বলেছিল, আমাদেরকে ডেকে কথা বলেছিল, ও বলেছিল আমি মুখ্যমন্ত্রী হচ্ছি, তোমরা সবাই আমার সাথে চলে আসো। কিন্তু তার সেই কথাটা আমরা কখনো বিশ্বাস করিনি, আস্থা রাখিনি। কারণ আমরা বলেইছিলাম তাকে যে আমরা এই দল তৃণমূল কংগ্রেস দলটা করি, আমরা একজনকেই নেত্রী মানি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আলাদা কোনো এখানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার মাথায় হাত রেখেছিলেন বলে তুমি নেতা, তুমি যদি চলে যাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার হাত তোমার থেকে সরে গেলে তোমাকে ছাতা বলেও আমরা মনে করব না। আমরা এই বলে এখান থেকে চলে এসেছি, আমরা এই দলে থেকে গেছি। তো নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী তখনও এখানে পূর্ব মেদিনীপুর জেলা শুধু নয়, ২০২১ সালে সারা পশ্চিম বাংলায় বলেছিল বিজেপি সরকার আসছে এবং সে প্রচুর ভাবে সে নিজে মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা সে বলেছিল। সব জায়গায় সব নেতাকে বলে ধমকাতো যে ২১ সালে ক্ষমতায় আসি, তারপরে আমি তোমাকে জেলে ঢুকাবো। প্রতিটা জায়গায় বক্তব্যে বলতো। আমরা কি দেখলাম কি যে আমরা দেখলাম কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে অনৈতিকভাবে তাদেরকে আমরা ইলেকট্রিক নামিয়ে সেখানে ইলেকট্রিক বন্ধ করে একটা চক্রান্ত করে এখনো পর্যন্ত সেই কেস এখনো পর্যন্ত চলছে। আর গোটা পশ্চিম বাংলায় যেখানে গেল সে মার খেলো। তো বলেছিল মুখ্যমন্ত্রী, সে অনেক কথা বলে সে বাস্তবের সাথে কোনো রূপ নেই। তাই এই শুভেন্দু অধিকারী আগামী রাজনৈতিক যে থাকবে, রাজনীতির বিরোধী দলনেতা থাকবে, সেটা নিয়েও আমার সংশয় রয়েছে।
আগামী দিনে আমার মনে হয় সে বিরোধী দলনেতা তকমাও তার থাকবে না। কারণ শুভেন্দু অধিকারীকে তার নিজের দলেরাই মানুষেরাই তাকে পছন্দ করছে না। তার যে সব জায়গায় যে একটা ধমকানো চমকানো ব্যাপারটা, তার দলে আদি যারা বিজেপি করে তারাই এসব পছন্দ করছে না। তাই ও যতই বলুক, শুভেন্দু অধিকারী বলেছিল যে লোকসভায় 42টা আসনে তারা 30+ পাবে, হলো কি ক্যাচ করা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা 28-29টা লোকসভায় সিট পেলাম। তাই এই কথা শুভেন্দু অধিকারী কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছে না। আমি বলি তৃণমূল কংগ্রেস 213-র উপরে সিট পাবে। আমার আজকের মতো শেষ প্রশ্ন, পূর্ব মেদিনীপুরে তৃণমূলের প্রস্তুতি কতটা? দেখুন, পূর্ব মেদিনীপুরকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আলাদা নজরে দেখছেন। কারণ আপনারা জানেন পূর্ব মেদিনীপুরে 2021 সালে 9টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, 16টার মধ্যে 7টা সিট ভারতীয় জনতা পার্টি। পরবর্তীকালে 24 সালে লোকসভায় 2টা সিট ভারতীয় জনতা পার্টি লোকসভায় পেয়েছে। এবং ত্রিস্তর পঞ্চায়েতে 2023 সালে 1, 2, 3টা পঞ্চায়েত সমিতি বাদ দিয়ে 25টা ব্লকের মধ্যে সবগুলো পঞ্চায়েত সমিতি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। 99% পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেসের দখলে এবং জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। আমাদের এখানে নেতৃত্বরা রয়েছে, উত্তম বাবু থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি রয়েছেন, সে পাশে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন। আমরা সকলেই আমাদের মধ্যে অনেকটা বিভেদ ছিল, এখানে অখিলবাবু রয়েছেন, অখিলবাবু সকলে রয়েছেন। আমরা আমাদের মধ্যে যে ভুল ত্রুটি বিভেদ ছিল সেগুলোকে আমরা, যেহেতু ডানপন্থী দল, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশে, দলের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করছি যে আমরা নিশ্চিতভাবে 2021 সালে 9টা সিট পেয়েছিলাম। আমাদের আস্থা পূর্ব মেদিনীপুর জেলায় মিনিমাম 10টার উপরে সিট, প্রায় 12টা সিট আমরা তৃণমূল কংগ্রেস এই পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করব। সুকান্ত মজুমদার বলেছেন যে 40 দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের নিষ্পত্তি হবে, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির নেতা আজকে ব্রিগেড সভা থেকে বলেছেন যে 40 দিনের মাথায় তৃণমূল কংগ্রেসের জঞ্জাল নামক, তৃণমূল কংগ্রেসকে জঞ্জাল বলেছেন। তো আমি ওনাকে বলতে চাই, তৃণমূল কংগ্রেস সারা বাংলায়, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস প্রতিটা বুথে, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায় তৃণমূল কংগ্রেসের মানুষ রয়েছে। ভারতীয় জনতা পার্টি এমনও বুথ রয়েছে সেখানে কোনো কর্মী নেই। যাদের এখনো পর্যন্ত বুথে কর্মী নেই তারা তৃণমূল কংগ্রেসকে সাফ করার কথা বলছে। আমি এইখানে দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করছি সুকান্ত মজুমদারকে, যে তৃণমূল কংগ্রেস 200-র নিচে যদি সিট পায় তাহলে রাজনৈতিকভাবে আমি নিশ্চিতভাবে বিশ্রাম নেব। আমি সুকান্ত মজুমদার কাছে চ্যালেঞ্জ করছি। আচ্ছা, অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর কথায় 30 সেকেন্ডের মধ্যে তৃণমূলের যে স্লোগান রয়েছে খেলা হবে, সেই খেলা হবে শেষ করে দেবেন, কি বলবেন? দেখুন, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, উনার কথাকে আমরা গুরুত্ব দেই না। কারণ 2024 সালে লোকসভার সময় এসে বলেছিলেন উনি যে উনার কাছে নাকি মিনিমাম 40 জন তৃণমূল কংগ্রেসের এমএলএ ওনার সাথে সম্পর্ক রাখছে। 24 সালে ওনারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন। আমরা এখনো পর্যন্ত একটাওকে জয়েন করতে দেখতে পেলাম না, বরং তাদের এমএলএ গুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জয়েন করেছে। তো ওই জল ধরাকেও আমরা বিশ্বাস করি না, কারণ মিথুন চক্রবর্তী সে গোখরে নাকি বলেছিল, সেই আমাদের পশ্চিমবাংলায় জল ধরা, গোখরে এইসবকে আমরা পিটিয়ে শেষ করে দিই। আমরা যেখানে দেখি মাথাটা কুচলে দিই। তাই আমরা নিশ্চিতভাবে রাজনীতিভাবে ভারতীয় জনতা পার্টি নেতা এবং কর্মীদের, যারা বাংলার মানুষকে শেষ করে দেওয়ার কথা বলে, যারা বাংলার মানুষকে অসম্মান করে, তাদের রাজনীতিভাবে মাথা কুচলে দিতে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পারি। মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করে বলেছেন যে তিনি হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, এবার হয়তো আইসিইউ থেকে বক্তৃতা দেবেন, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলবো, 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙেছিল বলে 213টা সিট পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক যে উনার যে টোটাল ইতিহাস যদি তুলে ধরা হয়, এই মুহূর্তে সারা ভারতবর্ষে শ্রেষ্ঠ নেত্রী হিসেবে গণনা হবেন। আর মিঠুন চক্রবর্তীর কোনো অওকাতই হয় না সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এইসব কুৎসিত কথা হবে। একজন মহিলাকে সে কিভাবে এই কথাটা বলতে পারে, একজন অভিনেতা, এবং মিঠুন চক্রবর্তী ঘরেও মা বোন রয়েছে, কিভাবে এই কথাটা বলছে আমি জানি না, তার রাজনৈতিক দূরদর্শিতা কি রয়েছে আমি জানি না,
কিন্তু আমি এইটুকু বলতে পারবো যে মিঠুন চক্রবর্তী নিজের ছেলেকে, রেপ কেসের আসামি নিজের ছেলে, তাকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির হয়ে মুখপাত্র করছে, যত নোংরা কথাগুলো তাকে বলতে হচ্ছে। তাই মিঠুন চক্রবর্তীকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে তোমরা চক্রান্ত করে হাত ভেঙেছিলে বলে 213টা সিট পেয়েছে, এভাবে সেই চক্রান্ত করে পা ভাঙতে যাও না। আইসিইউতে চলে গেলে তোমাদের এই রাজনীতি দল, তোমাদের ভারতীয় জনতা পার্টি, এই পশ্চিম বাংলা থেকে বাংলার মানুষ কিভাবে উঠে দিতে হয় সেটাও বাংলার মানুষ জানে, এটুকু আমি বলতে চাই। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক আমিন সোহেলের কথা। তার কথায় কিন্তু পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস একেবারে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং বাংলায় যে ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি, তা কিন্তু একেবারেই চলবে না। এবং বিজেপি অন্য রাজ্যে পেছনে দরজা দিয়ে ঢুকলেও বাংলায় কিন্তু তা সম্ভব নয়। চতুর্থবারের জন্য ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 পূর্ব মেদিনীপুর।